সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই পর্বে আমাদের রসায়ন বিজ্ঞানের প্রথম পত্রের তৃতীয় যে চ্যাপ্টারটি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক ধর্ম, এই চ্যাপ্টারের প্রথম ক্লাস করব বা প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। তো প্রথমে আলোচনার শুরুতে পর্যায় সারণী সম্পর্কিত কিছু কথাবার্তা বলা দরকার। দেখো, সভ্যতার যে ক্রমবিকাশের সাথে সাথে রসায়ন বিজ্ঞানের কিন্তু অনেক উন্নতি হয়েছে এবং রসায়ন বিজ্ঞানের বিভিন্ন শাখায় উন্নতির এই পেছনে বিভিন্ন দেশে রসায়ন বিজ্ঞানীরা বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবং তোমরা জানো সবাই যে প্রতি বছর রসায়ন বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন ফিল্ডে অবদানের জন্য প্রতি বছর কি করা হয়, নোবেল পুরস্কার প্রদান করা হয়। সো আবার এই পর্যন্ত হচ্ছে পৃথিবীতে যতগুলো মৌল আবিষ্কৃত করা হয়েছে সবগুলো মৌলকে নিয়ে আলাদা করে এক একটি মৌল নিয়ে আলাদা করে গবেষণা করা কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার। সেজন্য কি করা হয়, বিজ্ঞানীরা কি করেন, যে সকল মৌলসমূহ আবিষ্কৃত হয়েছিল দেখা যায় যে এই সকল মৌলসমূহের মধ্যে কিছু কিছু মৌল রয়েছে যেগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্মের মিল লক্ষ্য করা যায়। সেজন্য ওরা কি করলেন, যেহেতু সবগুলো আবিষ্কৃত মৌলসমূহকে নিয়ে আলাদা করে গবেষণা করা খুবই কষ্টসাধ্য, ওরা কি করলেন, একই জাতীয় বৈশিষ্ট্য, দ্যাট মিনস একই ভৌত এবং রাসায়নিক ধর্ম বিশিষ্ট, প্রায় সমান ধর্ম বিশিষ্ট বা একই ধর্ম বিশিষ্ট মৌলের পরমাণু সমূহকে নিয়ে ওরা কি করলেন, একটি গ্রুপ তৈরি করলেন এবং উক্ত একই গ্রুপের পরমাণু সমূহকে নিয়ে বা মৌলকে নিয়ে ওরা গবেষণা করলেন। সেজন্য কি করা হয় যে একদম শুরু থেকে একই জাতীয় মৌল সমূহকে, দ্যাট মিনস একই একই আয়নিক বৈশিষ্ট্য, সমাণুজিক বৈশিষ্ট্য বা তাদের হচ্ছে ভৌত এবং রাসায়নিক ধর্ম বিশিষ্ট একই পরমাণু সমূহকে একই গ্রুপে অন্তর্ভুক্ত করে এবং কতগুলো পর্যায়ে বিভক্ত করে বিজ্ঞানীরা কি করেছিলেন, যে তাদেরকে একটি সারণীতে লিপিবদ্ধ করার চেষ্টা করেছিলেন। এবং এই চেষ্টাটি প্রথম করেছিলেন হচ্ছে বিজ্ঞানী মেন্ডেলিভ। এবং বিজ্ঞানী মেন্ডেলিভ তিনি হচ্ছেন 1869 সালে সর্বপ্রথম, যে পর্যন্ত হচ্ছে তখনই মাত্র 63টি মৌল আবিষ্কৃত হয়েছিল, এই 63টি মৌলকে নিয়ে গবেষণা করে তিনি কি করেছিলেন, একটি পর্যায় সারণী তৈরি করেছিলেন। এবং তিনি বলেছিলেন যে আবিষ্কৃত মৌলের পরমাণু সমূহ বা মৌলসমূহ মূলত তাদের যে ভৌত এবং রাসায়নিক ধর্ম, মূলত পরিবর্তন হয় কিসের উপর ভিত্তি করে, তাদের পারমাণবিক ভর অনুসারে। অর্থাৎ তিনি বলেছিলেন মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্ম মূলত পর্যায়ক্রমে আবর্তিত হয় কিসের দ্বারা, তাদের পারমাণবিক ভর অনুযায়ী। সেজন্য মেন্ডেলিভের যে পর্যায় সারণী, তার পর্যায় সারণীর মেইন যে ভিত্তি ছিল সেটি হচ্ছে কি, মৌলসমূহের পারমাণবিক ভর। তো এরপরে আবার অনেক গবেষণা করা হয়েছে এটা আসলে সঠিক নাকি বেঠিক এ নিয়ে অনেক গবেষণা হয়েছিল। পরবর্তীতে কি করা হলো, হচ্ছে আইসোটোপ আবিষ্কৃত হলো। আইসোটোপ আবিষ্কৃত হওয়ার পর তখন মেন্ডেলিভের পর্যায় সারণীর যে ভিত্তি পারমাণবিক ভর, তার পর্যায় সারণীর মূল যে ভিত্তি পারমাণবিক ভর, সেটি আইসোটোপ আবিষ্কৃত হওয়ার পর ভুল প্রমাণিত হয়। এবং ভুল প্রমাণিত হওয়ার পর আবার বিভিন্ন বিজ্ঞানী হচ্ছে মৌলসমূহকে লিপিবদ্ধ করার জন্য আরো অনেক গবেষণা করে থাকেন। এবং পরবর্তীতে দেখা যায় হচ্ছে কি, যে 1886 সালে জার্মান বিজ্ঞানী তার নাম হচ্ছে
গোল্ডস্টেইন বলা হয়। জার্মান বিজ্ঞানী গোল্ডস্টেইন কি করেন, একটি ক্যাথোড রশ্মির নলের মধ্যে দেখেন যে কতগুলো ধনাত্মক আয়ন উৎপন্ন হয়, এবং তিনি সর্বপ্রথম উক্ত ক্যাথোড নলের রশ্মির মধ্যে ধনাত্মক কণা, একটি পরমাণুর অভ্যন্তরে ধনাত্মক কণা লক্ষ্য করেন, এবং এই ধনাত্মক আয়নটি বা ধনাত্মক কণাটির নাম দেন হচ্ছে তিনি প্রোটন। এর নাম দেন হচ্ছে প্রোটন। দ্যাট মিনস তখন থেকে জানা হয়ে গেল একটি পরমাণুর অভ্যন্তরে মূলত কি রয়েছে, প্রোটন রয়েছে, এবং এই প্রোটনের সাথে সাথে ইলেকট্রন এবং নিউট্রনের অস্তিত্ব পরবর্তীতে কি করা হয়, আবিষ্কৃত করা হয়। দ্যাট মিনস একটি পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন বিদ্যমান, এবং এইগুলো আবিষ্কৃত হওয়ার পরপরই পরবর্তীতে অনেক বছর পর বিংশ শতাব্দীতে 1942 সালে বিজ্ঞানী মোসলে তিনি একটি নতুন পর্যায় সারণীর ধারণা দেন, যে পর্যায় সারণীকে আধুনিক পর্যায় সারণী বলা হয়, এবং যে পর্যায় সারণী নিয়ে আমরা বর্তমানে পড়াশোনা করি। এবং তিনি বলেন যে মৌলের পরমাণু সমূহ বা মৌলসমূহ তাদের ভৌত এবং যে রাসায়নিক ধর্ম, মৌলসমূহের কি ভৌত ও রাসায়নিক ধর্ম এগুলো পরিবর্তন হয় মূলত কিসের অনুসারে, তাদের পারমাণবিক সংখ্যা অনুসারে। তাহলে দেখো যে মেন্ডেলিভ যে কথা বলেছিলেন, তিনি বলেছিলেন হচ্ছে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্ম পরিবর্তন হয় কিসের মাধ্যমে, তাদের পারমাণবিক ভর অনুসারে। কিন্তু এটা ভুল প্রমাণিত হওয়ার পর দীর্ঘ অনেক বছর পর বিংশ শতাব্দীতে মোসলে কি বলেন, সর্বজন গ্রহণযোগ্য একটি কি বলবো পর্যায় সারণীর ধারণা দেন, যিনি হচ্ছে সবগুলো মৌলসমূহকে কতগুলো গ্রুপ এবং কতগুলো পর্যায়ে বিভক্ত করে লিপিবদ্ধ করেন, যাকে আধুনিক পর্যায় সারণী নামে অভিহিত করা হয়। সো তিনি বলেছিলেন হচ্ছে কি মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্ম পরিবর্তন হয় কিসের অনুসারে, পর্যায়ক্রমে আবর্তিত হয় কিসের অনুসারে, তাদের পারমাণবিক সংখ্যা অনুসারে। সেজন্য বলা হয় বিজ্ঞানী মোসলে তার যে পর্যায় সারণী এবং তার পর্যায় সারণীর মূল যে বিটটি সেটি ছিল হচ্ছে পারমাণবিক সংখ্যা, আর মেন্ডেলিভের পর্যায় সারণীর মূল যে বিটটি সেটি হচ্ছে কি পারমাণবিক ভর। সো এই হচ্ছে আমাদের দুটি পার্থক্য, এবং বর্তমানে আমরা কি করি, বিজ্ঞানী মোসলের যে আধুনিক পর্যায় সারণী এটি নিয়ে আমরা পড়াশোনা করি। সো আমি যদি বই থেকে একটু দেখাই যে পর্যায় সারণীটা, দেখো যে এই যে পর্যায় সারণী, দেখো এই পর্যায় সারণীতে ইন টোটাল 18টি গ্রুপ, এক থেকে শুরু করে পর্যায়ক্রমে কত পর্যন্ত 18 পর্যন্ত, আর এখানে হরিজন্টাল বরাবর এখানে ইন টোটাল 7টি গ্রুপ রয়েছে। এবং প্রথম গ্রুপ এবং দ্বিতীয় গ্রুপ, এই দুটি গ্রুপকে বলা হচ্ছে এস ব্লক বলা হয়। আমরা এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক এর মানে মৌলসমূহ নিয়ে একটু পরে আলোচনা করতেছি। সো এরপর একদম মাঝখানে যে খাদ রয়েছে, এই খাদের একদম ডান দিকে যে মৌলের পরমাণু সমূহ, এগুলো হচ্ছে পি ব্লক মৌল, এস ব্লক, পি ব্লক মৌল। আর মাঝখানে এই যে খাদের একদম মাঝখানে যে হলুদ কালারের যে মৌলের পরমাণু সমূহ, এগুলো হচ্ছে ডি ব্লক মৌল। আর সবার লাস্টে দুই লাইনে আলাদা করে যে দুটি সারিতে যে পরমাণু সমূহ দেখানো হয়েছে, এগুলোকে বলা হয় এফ ব্লক মৌল। তাহলে ব্লক অনুসারে পর্যায় সারিতে যে সমস্ত মৌলসমূহ বিদ্যমান, সবগুলো মৌলকে মূলত 4টি ব্লকে বিভক্ত করা হয়। একটা হচ্ছে এস ব্লক, পি ব্লক, আর মাঝখানে হচ্ছে কি ডি ব্লক, আর লাস্ট দিকে যে মৌলের পরমাণু সমূহ, এগুলোকে বলা হয় এফ ব্লক মৌল। পর্যায় সারণীতে যে মৌলের পরমাণু সমূহ রয়েছে, সবগুলো মৌলকে মূলত তাদের যে ইলেকট্রন বিন্যাসের কোন একটি মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ যে ইলেকট্রনটি যে অরবিটালে প্রবেশ করে, এর উপর ভিত্তি করে
পর্যায় সারণীতে যে মৌলের পরমাণু সমূহ সবগুলো মৌলের পরমাণুকে 4টি ভাগে বিভক্ত করা হয়। এগুলো হচ্ছে এস ব্লক মৌল, মৌলের প্রকারভেদ, মৌলের প্রকারভেদ, মৌলের প্রকারভেদ। সো এগুলোকে মূলত 4টি ভাগে বিভক্ত করা হয়। প্রথমটা হচ্ছে কি এস ব্লক মৌল, এস ব্লক মৌল। নাম্বার 2 পি ব্লক মৌল। তারপর নাম্বার 3 ডি ব্লক মৌল। তারপর নাম্বার 4 হচ্ছে এফ ব্লক মৌল, এফ ব্লক মৌল। তাহলে মৌলের পরমাণু সমূহের যে ইলেকট্রন সমূহ তাদের সর্বশেষ যে ইলেকট্রনটি যে অরবিটালে প্রবেশ করে এর উপর ভিত্তি করে পর্যায় সারণীতে অবস্থিত সবগুলো মৌলকে মূলত 4টি ব্লকে বিভক্ত করা হয়। এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক এবং এফ ব্লক মৌল। এখন এস ব্লক মৌল সমূহ কোনগুলো মনে রাখবা, আমরা সংজ্ঞাটা এভাবে দিতে পারি। এগুলো পরীক্ষায় আসবে না, জাস্ট জানার জন্য জানা এগুলা যে কাকে বলে, এগুলো এস ব্লক মৌল কাকে বলে, পি ব্লক মৌল কাকে বলে, ডি ব্লক মৌল, এফ ব্লক মৌল ইত্যাদি। এগুলো সংজ্ঞা পরীক্ষায় আসবে না, জাস্ট জানার জন্য জানা। সো যদি কেউ প্রশ্ন করে এস ব্লক মৌলটা কি, মূলত কি? এস ব্লক মৌল হচ্ছে সেই সকল মৌল সমূহ যে সকল মৌলের পরমাণু ইলেকট্রন বিন্যাসে, আমি আরেকবার রিপিট করতেছি, যে কোনো একটি মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসে তার সর্বশেষ ইলেকট্রনটি যদি এস অরবিটালে প্রবেশ করে তখন উক্ত মৌলকে বলা হচ্ছে এস ব্লক মৌল। তো সিমিলারলি কোনো একটি মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসে তার সর্বশেষ যে ইলেকট্রনটি সেটি যদি পি অরবিটালে প্রবেশ করে তবে উক্ত যে মৌল তাকে বলা হচ্ছে পি ব্লক মৌল। সিমিলারলি ডি ব্লক মৌল, এফ ব্লক মৌল, এফ ব্লক মৌল এগুলো হচ্ছে কি আমরা একইভাবে সংজ্ঞায়িত করতে পারি। সো এখন এস যে ব্লক মৌল সমূহ, এখন দেখো যে এস ব্লক মৌল সমূহ, এস ব্লক মৌল সমূহ মূলত পর্যায় সারণীর মধ্যে যে 18টি গ্রুপ রয়েছে, গ্রুপ 1, গ্রুপ 1 এবং গ্রুপ 2, গ্রুপ 1 এবং গ্রুপ 2 যে সমস্ত মৌলের পরমাণু সমূহ এই দুটি গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে এই মৌল সমূহকে বলা হচ্ছে এস ব্লক মৌল, এস ব্লক মৌল। তাহলে পর্যায় সারণীর মধ্যে যে 18টি গ্রুপ রয়েছে তার মধ্যে 1 নম্বর গ্রুপ এবং 2 নম্বর গ্রুপের যে পরমাণু সমূহ বা যে মৌল সমূহ এগুলোকে বলা হয় কি এস ব্লক মৌল। তার মধ্যে 1 নম্বর গ্রুপ যেগুলা এইগুলোকে বলা হয় ক্ষার ধাতু, ক্ষার ধাতু। আর গ্রুপ 2 যেগুলা এগুলোকে বলা হয় মৃৎকার ধাতু, মৃৎকার ধাতু, মৃৎকার ধাতু, মৃৎকার ধাতু। মৃৎকার ধাতু মূলত হচ্ছে কি, মূলত চলে আসে মৃৎ মানে কি মাটি, এবং এই সমস্ত মৌলের পরমাণু সমূহ কোথায় পাওয়া যায়, যে বা এই সমস্ত মৌল সমূহ মূলত মাটির মধ্যে ভূপৃষ্ঠের মধ্যে বেশি পরিমাণ পাওয়া যায় বিধায় এগুলোকে বলা হয় মৃৎকার বা মৃৎকার। সো ক্ষার ধাতু হচ্ছে কি 1 নাম্বার গ্রুপের যে সমস্ত মৌল সমূহ, এবং আর মৃৎকার হচ্ছে 2 নাম্বার গ্রুপের যে সমস্ত পরমাণু সমূহ বিদ্যমান বা মৌল সমূহ বিদ্যমান এগুলোকে বলা হচ্ছে কি এস ব্লক মৌল। আর মনে রাখতে হবে একটা ইনফরমেশন, সেটি হচ্ছে পর্যায় সারণীর মধ্যে যে এস ব্লক মৌল, এস ব্লক মৌল সংখ্যা, এস ব্লক মৌল সংখ্যা হচ্ছে মোট 14টি। এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তাহলে মনে রাখতে হবে এস ব্লক মৌল সংখ্যা পর্যায় সারণীর মধ্যে এস ব্লক মৌল সংখ্যা কয়টি? 14টি। সো এই হচ্ছে আমাদের এস ব্লক মৌলের সংক্ষিপ্ত কয়েকটি তথ্য। আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে এস ব্লক মৌল সমূহের তার
যে ইলেকট্রন বিন্যাস, মলের পরমাণু ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ যে বিন্যাসটি সেটি হচ্ছে এরকম। দেখো এন, আমি এখানে লিখে দিচ্ছি সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস কাঠামো হবে কত, NS1 থেকে 2 পর্যন্ত। আর আমরা জানি S ব্লক মলের মধ্যে মোট ইলেকট্রন থাকতে পারে দুটি, আর S অরবিটালের মধ্যে মোট ইলেকট্রন থাকতে পারে হচ্ছে দুটি, আর P অরবিটালের মধ্যে 6টি, D এর মধ্যে মোট 10টি, আর F এর মধ্যে মোট ইলেকট্রন থাকতে পারে হচ্ছে 14টি। সো যেহেতু সর্বশেষ যে ইলেকট্রনটি সেটি s অরবিটালে প্রবেশ করবে এবং s অরবিটালের মধ্যে ম্যাক্সিমাম দুটি ইলেকট্রন থাকতে পারে, সুতরাং এখানে এক থেকে কত দুটি ইলেকট্রন থাকবে। যেমন আমরা যদি एग्जांपल দিয়ে দিই, যেমন সোডিয়াম এক নাম্বার যে গ্রুপ, একটি পরমাণু হচ্ছে সোডিয়াম পরমাণু, মলের পরমাণু হচ্ছে সোডিয়াম পরমাণু। তাকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, দেখো 1s2 2s2 2p6 হবে, তারপর হচ্ছে 3s1। এই যে দেখো এখানে সর্বশেষ যে ইলেকট্রনটি তৃতীয় শক্তি স্তরে s অরবিটালে প্রবেশ করেছে বিধায় এখানে 3s1। তো সিমিলারলি আমরা যদি আরেকটা एग्जांपल দিয়ে দিই, 2 নম্বর গ্রুপের ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দিলাম 12, তাকে যদি ইলেকট্রন বিন্যাস করা হয় 1s2 2s2 2p6 আর হচ্ছে কত 3s2। এই যে এখানে s অরবিটালে দুটি ইলেকট্রন প্রবেশ করেছে। সো এই হচ্ছে আমাদের s ব্লক মল। তো সিমিলারলি আমরা যদি p ব্লক মলের কথা বলি, p ব্লক মল, p ব্লক মল, যদি p ব্লক মলে সংজ্ঞায়িত করতে চাই তবে আমরা এভাবে বলতে পারি যে কোন একটি মলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ যে ইলেকট্রনটি সেটি যদি p অরবিটালে প্রবেশ করে, কোন একটি মলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ যে ইলেকট্রনটি সেটি যদি p অরবিটালে প্রবেশ করে তাকে বলা হয় p ব্লক মল। এবং পর্যায় সারণীর মধ্যে দেখবা এই যে এরকম ছিল পর্যায় সারণীটা, আমাদের এখানে খাত ছিল আর এরকম। তো আমার অঙ্কটা ভালো হচ্ছে না, জাস্ট বোঝার জন্য দেখো, এটা ছিল হচ্ছে আমাদের পর্যায় সারণী, আর লাস্টের দিকে হচ্ছে দুটি পর্যায় ছিল। সো একদম খাত এর বাম দিকে একে দুটি গ্রুপ, 1 নাম্বার গ্রুপ 2 নাম্বার গ্রুপ, এই গ্রুপ সমূহকে বলা হচ্ছে কি s ব্লক, আর ডান দিকে এগুলোকে বলা হচ্ছে কি p ব্লক, এবং মাঝখানে এগুলোকে বলা হচ্ছে কি d ব্লক, আর লাস্টের দিকে এগুলোকে বলা হচ্ছে f ব্লক। তাহলে p ব্লক মৌলসমূহ হচ্ছে ডান দিকের গুলা, এখানে হচ্ছে 13 থেকে কত পর্যন্ত 18 পর্যন্ত। তাহলে মনে রাখতে হবে পর্যায় সারণীর মধ্যে অন্তর্ভুক্ত যে মৌলসমূহ যেগুলো হচ্ছে কি গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত বিদ্যমান সবগুলোকে বলা হচ্ছে কি p ব্লক মৌল। তাহলে আমরা লিখতে পারি গ্রুপ কত 13 থেকে 13 হতে গ্রুপ কত পর্যন্ত, গ্রুপ 18 পর্যন্ত, 18 পর্যন্ত সবগুলো যে মৌল এই গ্রুপ সমূহের মধ্যে অন্তর্ভুক্ত আছে এইগুলোকে বলা হচ্ছে p ব্লক মৌল। আর এই তথ্যটি আমাদের একটু উল্লেখ করতে হবে, সেটি হচ্ছে পর্যায় সারণীতে গ্রুপ 13 থেকে একদম 18 পর্যন্ত মোট পরমাণু সংখ্যা বা মৌল সংখ্যা হচ্ছে 36টি। p ব্লক মোল সংখ্যা, p ব্লক মোল সংখ্যা হচ্ছে 36টি। এগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। কয়টি আমাদের s ব্লক কয়টি ছিল, s ব্লক ছিল হচ্ছে 14টি, আর p ব্লক হচ্ছে 36টি। সো এটা হচ্ছে আমাদের কি p ব্লক মোল। এখন তার ইলেকট্রন বিন্যাস কাঠামো কি হবে, দেখো ইলেকট্রন বিন্যাস কাঠামো।
সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস কাঠামো। সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস কাঠামো হবে এরকম N(s)(2) আর হচ্ছে এখানে N(p). আমরা জানি p অরবিটালের মধ্যে কয়টি ইলেকট্রন থাকতে পারে? 6টি। তাহলে 1 থেকে 6 পর্যন্ত এটি হচ্ছে তার সর্বশেষ ইলেকট্রন বিন্যাস কাঠামো। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে দিই, যেমন দিলাম অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের 8। তাকে যদি ইলেকট্রন বিন্যাস করা হয় 1s2 2s2 2p, এখানে হচ্ছে 2p4। তাহলে দেখো এই যে এখানে s অরবিটালের সহগ কত? 2 আর p এর সহগ হচ্ছে 2। তাহলে এখানে s অরবিটালের সহগ এবং p অরবিটালের সহগ একই হবে। আর s অরবিটালের মধ্যে ইলেকট্রন সংখ্যা সব সময় ফিল আপ থাকবে। দ্যাট মিন্স s অরবিটালের মধ্যে যে ইন টোটাল 2টি ইলেকট্রন থাকতে পারে, এখানে 2টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকবে। আর p অরবিটালের মধ্যে 6টি ইলেকট্রন থাকতেও পারে আবার নাও থাকতে পারে। দ্যাট মিন্স 1 থেকে 6টি এখান থেকে যে কোনো একটি ইলেকট্রন থাকতে পারে, যে কোনো সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। সো সিমিলারলি আমরা যদি আরেকটা एग्जांपल দিয়ে দিই, ধরলাম ক্লোরিন, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। তাকে যদি ইলেকট্রন বিন্যাস করা হয় 1s2 2s2 2p6 হবে। তারপর হচ্ছে সরি 2p তো লিখি নাই আমি, 2p6 3s2 3p5। এই যে দেখো সর্বশেষ তার শক্তি স্তরে যে অরবিটাল সমূহ তাদের মধ্যে ইলেকট্রনের যে বিন্যাস 3s2 3p5। দ্যাট মিন্স এখানে p এর সহগ যা, s এর সহগ হচ্ছে কি টা। বাট এখানে উল্লেখ্য যে s অরবিটালের মধ্যে ইলেকট্রন সংখ্যা সব সময় ফিল আপ থাকবে, আর p এর মধ্যে ইলেকট্রন সংখ্যা ফিল আপ থাকতেও পারে আবার হচ্ছে নাও থাকতে পারে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় সেটি হচ্ছে গ্রুপ 18 নম্বর যে গ্রুপটা, এটা হচ্ছে এগুলো হচ্ছে p অরবিটাল। বাট এই গ্রুপটাকে বলা হয় নিষ্ক্রিয়। এগুলোকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। আর নিষ্ক্রিয় মৌল সমূহ মূলত তাদের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ যে ইলেকট্রনটি সর্বশেষ যে অরবিটালটি, সেই অরবিটালটি সব সময় কি পূর্ণ অবস্থা থাকবে। যেমন আমি যদি বলি নিয়ন, যার ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে কত? 10। তাকে যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6, তাহলে এখানে 6টি, এখানে 4টি, টোটাল 10টি। তাহলে দেখো s অরবিটাল এবং p অরবিটালের মধ্যে ইলেকট্রন সংখ্যা ফিল আপ। কারণ আমরা জানি s অরবিটালের মধ্যে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে 2টি, আর p অরবিটালের মধ্যে ইলেকট্রন থাকতে পারে ইন টোটাল 6টি। সুতরাং যেহেতু 18 নম্বর যে বা 18 নং গ্রুপ যে ইলেকট্রনের 18 নং গ্রুপের যে মৌলসমূহ, এগুলোর ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ যে অরবিটালটি একটি পূর্ণ অবস্থায় থাকে বিদায় এগুলোকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। আরেকটা জিনিস সেটি হচ্ছে গ্রুপ নাম্বার 17, এইগুলোকে বলা হচ্ছে হ্যালোজেন বলা হয়। হ্যালোজেন এগুলো হচ্ছে কি মানে সমুদ্রের মধ্যে পাওয়া যায় হ্যালোজেন, বা এগুলো লবণ তৈরি করে বিদায় এগুলোকে হ্যালোজেন বলা হয়। এরপর এখানে গ্রুপ 14 যেগুলো, এগুলোকে বলা হয় চালকোজেন বলা হয়। এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। চালকোজেন বলা হয়। হ্যালোজেন, চালকোজেন এগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌল। এখন দেখো ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল তো নতুন করে আর এখানে সংজ্ঞায়িত করার দরকার নেই। আর যদি সংজ্ঞায়িত করতে হয় আমরা এভাবে সংজ্ঞায়িত করব, কোন যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসের
তার সর্বশেষ যে ইলেকট্রনটি, সেই ইলেকট্রনটি যদি ডি অরবিটালে প্রবেশ করে তাকে বলা হয় ডি ব্লক মৌল। এখন ডি ব্লক মৌলসমূহ হচ্ছে আমি দেখিয়েছিলাম মাঝখানে খাদের মধ্যে যে সমস্ত গ্রুপের মধ্যে পরমাণু সমূহ অন্তর্ভুক্ত ওইগুলোকে বলা হচ্ছে বা ওইগুলোকে বলা হচ্ছে ডি ব্লক মৌল। তাহলে ডি ব্লক মৌল হচ্ছে মূলত গ্রুপ কত 3, গ্রুপ 3 হতে কত পর্যন্ত গ্রুপ 12 পর্যন্ত, এগুলো হচ্ছে ডি ব্লক মৌল। আর পর্যায়ক্রমে ডি ব্লক মৌলের সংখ্যা, ডি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে ইন টোটাল 41টি। আর তাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস কাঠামো, সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস কাঠামো হচ্ছে n-1, তারপর হচ্ছে ডি 1 থেকে 10 পর্যন্ত, তারপর হচ্ছে n s 1 থেকে 2 পর্যন্ত। যেহেতু আমরা জানি ডি অরবিটালের মধ্যে ইন টোটাল ইলেকট্রন থাকতে পারে কয়টি 10টি, আর এস অরবিটালের মধ্যে কয়টি 2টি ইলেকট্রন থাকতে পারে। সো এক্ষেত্রে এন এস 1 থেকে 2 পর্যন্ত, আর এখানে ডি 1 থেকে কত পর্যন্ত 10 পর্যন্ত বা 1 থেকে 10 পর্যন্ত। সো আমরা যদি একটু স্পেসিফিক ভাবে এক্সাম্পল দিয়ে দিই, যেমন আমি যদি এক্সাম্পল দিয়ে দিই আয়রন, দেখো আয়রন 26, তাকে যদি ইলেকট্রন বিন্যাস করা হয় কত হবে 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর 3d6 4s2। আমরা জানি আউটবাউন্ড নীতি অনুসারে ইলেকট্রন প্রথমে 3d তে নাকি কোথায় 4s এ প্রবেশ করবে। তাহলে এখানে 18টি ইলেকট্রন শূন্য হওয়ার পর 1s2 2s2 2p6 3s2 3p6, আর এখানে 18টি ইলেকট্রন পূর্ণ হওয়ার পর পরবর্তী ইলেকট্রন সমূহ ডি অরবিটালে লাগিয়ে প্রথমে এস অরবিটালে যাবে এবং 4s এর মধ্যে দুটি ইলেকট্রন পূর্ণ করার পর অবশিষ্ট যে ইলেকট্রন সমূহ এগুলো ডি এর মধ্যে প্রবেশ করবে। তাহলে এখানে দেখো এখানে এস এর সহগ কত 4, আর এখানে ডি এর সহগ কত 3, এখান থেকে এটা কত কম 1 কম। দ্যাট মিন্স এটা যদি n হয় এটা কত হবে n-1, 1 কম হবে। আর এখানে এস অরবিটালটি একটি থাকতে পারে, দুটি থাকতে পারে, আর ডি এর মধ্যে কয়টি 6টি থাকবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে 1 না হয়ে 2 হলো কেন? এটি মূলত ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দুটি মৌলের ক্ষেত্রে কি একটি ব্যতিক্রম লক্ষ্য করা যায়। একটা হচ্ছে কপার, দেখো এই যে কপার 29, তাকে যদি আমি নরমাল রুলস অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর আমি 3d এখানে রাখলাম আগে, তারপর যদি 4s2 3d 9d, তখন দেখো এই দুটি অরবিটালের মধ্যে একটি অসম বন্টন হয়। আর আমাদের একটি ব্যতিক্রম ছিল এরকম, কোন একটি মৌলের পরমাণু ইলেকট্রন বিন্যাসে প্রায় সমশক্তি সম্পন্ন দুটি অরবিটালের মধ্যে ইলেকট্রন সমূহ এমন ভাবে বন্টিত হয় যেন অরবিটাল দুটি কি সাম্য অবস্থায় বিরাজ করে বা স্থিতিশীল অবস্থায় বিরাজ করে। এখন সাম্য অবস্থা বা স্থিতিশীল অবস্থা বলতে কি বোঝায়? প্রায় সমশক্তি সম্পন্ন দুটি অরবিটাল ধরলাম ডি অরবিটাল, একটি হচ্ছে পি অরবিটাল, একটি হচ্ছে এস অরবিটাল, আর হচ্ছে কি এফ অরবিটাল। আমরা জানি ডি অরবিটালের মধ্যে 10টি ইলেকট্রন বা 10 এর অর্ধেক যদি 5টি ইলেকট্রন থাকে তবে সেই অরবিটালটি কি হয় স্থিতিশীল হয়। পি এর মধ্যে 6টি ইলেকট্রন অথবা তার অর্ধেক ইলেকট্রন থাকলে সেটিও স্থিতিশীল হয়। এস এর মধ্যে 2টি ইলেকট্রন বা তার অর্ধেক থাকলে সেটি স্থিতিশীল হয়। এফ এর মধ্যে 14টি অথবা তার অর্ধেক 7টি ইলেকট্রন থাকলে সেটি কি হয় স্থিতিশীল হয়। সো এই অবস্থায়
আমরা যদি কপারে ইলেকট্রন বিন্যাস করি 3p6 3d9 4s2, সেক্ষেত্রে দেখা যায় প্রায় সমশক্তি সম্পন্ন দুটি অরবিটাল 3d এবং 4s, এই দুটির মধ্যে দেখা যায় এখানে দুটি ইলেকট্রন এটি স্থিতিশীল হয় ঠিকই, বাট 3d যেটি এটা কি সুস্থিতিশীল হয় না। সেজন্য কি এখানে কি হয়, ইলেকট্রন সমূহের মধ্যে একটি বন্টিত হয়। এখান থেকে একটি ইলেকট্রন এই জায়গায় চলে যাবে, এখানে গেলে কয়টি হবে 10 হবে, আর এখানে কয়টি 1। আর আমরা জানি এস এর মধ্যে একটি ইলেকট্রন অথবা দুটি ইলেকট্রন থাকলে সেটি কি সুস্থিতিশীল, তাহলে এটা কি সুস্থিতিশীল হয়ে গেল, আর এটাও কি পূর্ণ স্থিতিশীল হয়ে গেল। এভাবে কি হয় কপার এবং ক্রোমিয়ামের মধ্যে। যেমন আমি যদি আর এক্সাম্পল দিই, ক্রোমিয়াম এটা হচ্ছে 24, তাকে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 হবে 4s1। তাহলে দেখো এখানে কিন্তু 3d4 হওয়ার কথা, এখানে 4s2 হওয়ার কথা। তাহলে এখান থেকে একটি ইলেকট্রন এই জায়গায় চলে যাবে, চলে গিয়ে 3d5 4s2, এটাও কি হয় সুস্থিতিশীল হয়। তাহলে এই দুটি মৌলের ক্ষেত্রে কি হয় ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম ঘটে। বিটা এর ক্ষেত্রে কি s অরবিটালের মধ্যে একটি ইলেকট্রন থাকে, মূলত এটি নির্দেশ করার জন্য এখানে কি 1 থেকে 2 দেয়া হয়েছে। সো এটা হচ্ছে আমাদের ডি ব্লক মৌলসমূহের কি সর্বশেষ ইলেকট্রন বিন্যাস কাঠামো। সো এখন ডি ব্লক মৌলের মধ্যে একটি সংজ্ঞা আমাদের পড়তে হবে। এই সংজ্ঞাটি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল। এখন অবস্থান্তর মৌল হচ্ছে সে সকল মৌলসমূহ, এখানে সংজ্ঞাটি করা আছে এইভাবে, যে সকল ডি ব্লক মৌলের কি বললাম, যে সকল ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস কাঠামো লাস্টের দিকে হচ্ছে ডি অরবিটালে, যে সকল ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস কাঠামো ডি 1 থেকে 9 পর্যন্ত, আর এখানে হচ্ছে কি এন এস 1 থেকে 2 পর্যন্ত এরকম হয়, সেক্ষেত্রে সেই সকল মৌলসমূহকে বলা হচ্ছে অবস্থান্তর মৌল। দ্যাট মিনস এখানে দেখো তাদের সর্বশেষ যে ইলেকট্রন বিন্যাস কাঠামো ডি অরবিটালের মধ্যে, এটা কিন্তু ডি অরবিটাল, এটা হচ্ছে ডি অরবিটাল, এটা ডি অরবিটাল, এটাও কিন্তু ডি অরবিটাল, ডি অরবিটাল, যেহেতু সর্বশেষ ইলেকট্রনটি কোথায় ডি অরবিটালের মধ্যে প্রবেশ করবে। কিন্তু বলা হচ্ছে যদি ডি অরবিটালের মধ্যে ইলেকট্রন সংখ্যা 1 থেকে 9টি হয়, তবে সে সকল মৌলসমূহকে বলা হচ্ছে কি অবস্থান্তর মৌল। আর সে সকল মৌলসমূহ হচ্ছে কি ডি ব্লক মৌল, যাদের 1 থেকে কয়টি থাকবে 10টি থাকবে। এখন প্রশ্ন হলো, আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরলাম আয়রন 26, তাকে ইলেকট্রন বিন্যাস করলাম 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2। তাহলে এখান থেকে লক্ষ্য করা যাচ্ছে সর্বশেষ ইলেকট্রনটি কোথায় ডি অরবিটালে প্রবেশ করেছে, সুতরাং এটা কি মৌল অবশ্যই ডি ব্লক মৌল, ডি ব্লক মৌল। কিন্তু এই ডি অরবিটালের মধ্যে ইলেকট্রন সংখ্যা কয়টি আছে, এখানে 6টি, এখানে কি 10টি পূর্ণ হয়েছে, হয় নাই। তাহলে এই মৌলকে কি বলা হবে, এটাকে অবস্থান্তর মৌল বলা হবে, এটাকে অবস্থান্তর মৌল বলা হবে। অবস্থান্তর মৌল প্লাস ডি ব্লক মৌল। বাট অন্যদিকে আমি যদি আরেকটা এক্সাম্পল দিয়ে দিই, জিঙ্ক 20, এটা হচ্ছে 30, তাকে যদি ইলেকট্রন বিন্যাস করা হয় 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2। সো এইখানে সর্বশেষ ইলেকট্রনটি কোথায় ডি অরবিটালে প্রবেশ করেছে বিদায় এটা কিন্তু ডি ব্লক মৌল, এটা কিন্তু ডি ব্লক মৌল। কিন্তু এটা কি অবস্থান্তর হবে, এটা কিন্তু অবস্থান্তর হবে না। কেন? কারণ অবস্থান্তর হতে গেলে 1 থেকে 9টি ইলেকট্রন, 10টি ইলেকট্রন এখানে থাকা যাবে না, সুতরাং এটা কি নয়, এটা হচ্ছে অবস্থান্তর নয়, এটা অবস্থান্তর নয়। তাহলে আমরা সংজ্ঞায়িত করতে পারি এভাবে, যে সকল ডি ব্লক মৌলের
পরমাণুর ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল কি ডি অরবিটালটি অপূর্ণ অবস্থায় থাকবে। অপূর্ণ মানে হচ্ছে এখানে 10টি ইলেকট্রন থাকতে পারবে না, অপূর্ণ অবস্থায় থাকবে। তাহলে তাকে বলা হয় কি গোলক মৌল, অবস্থান্তর মৌল। এবং এদের সর্বশেষ সক্রিয় স্তরে ইলেকট্রন বিন্যাস কাঠামো হবে কত n-1, একে ডি দিলাম 1 থেকে 9 পর্যন্ত, আর ns 1 থেকে 2 পর্যন্ত। সো এটা হচ্ছে আমাদের কি অবস্থান্তর মৌল। তাই এখানে লক্ষ্য করা যায়, পরীক্ষায় আসতে দেখা যায় এরকম দেখাও যে সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। আরেকবার একটি বিষয়টি খেয়াল করো, এখানে পরীক্ষায় দেওয়া হয় সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। তাহলে এই প্রশ্নটির 2 নম্বরে যদি আসে তখন আমরা কিভাবে লিখবো? প্রথমে আমরা ডি ব্লক মৌলের সংজ্ঞা দিব, তারপর অবস্থান্তর মৌলের সংজ্ঞা দিব, দেওয়ার পর তারপর জিঙ্কের মানে কি ইলেকট্রন বিন্যাসের উদাহরণ দিয়ে দিব, আর জিঙ্ক ছাড়া অন্য যে কোনো একটি ডি ব্লক মৌলের আমরা ইলেকট্রন বিন্যাসের উদাহরণ দিব, দেওয়ার পর কম্পেয়ার করব, তারপর হয়ে যাবে আমাদের আনসার। তাহলে আমি যদি বলি আনসারটি এরকম হবে, প্রথমে আমরা ডি ব্লক মৌলের সংজ্ঞায়িত করব, সেটি হচ্ছে আমরা বলবো এইভাবে যে সকল মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে তাকে বলা হয় ডি ব্লক মৌল। আবার সেই সকল ডি ব্লক মৌল সমূহকে অবস্থান্তর মৌল বলা হবে যাদের ডি অরবিটালটি অপূর্ণ অবস্থায় থাকবে, অথবা তাদের সর্বশেষ সক্রিয় স্তরের ইলেকট্রন বিন্যাস n-1, ডি 1 থেকে 9 পর্যন্ত, ns 1 থেকে 2 পর্যন্ত। সো এটা লেখার পর আমরা দুটি এক্সাম্পল দিব, যেমন আয়রন এবং জিঙ্ক। তাহলে আয়রন এবং জিঙ্কের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে আয়রনের সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করেছে এবং ডি অরবিটালের মধ্যে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টি। সুতরাং আয়রনটি একই সাথে ডি ব্লক মৌল এবং হচ্ছে অবস্থান্তর মৌল। কিন্তু জিঙ্কের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে তাদের সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করেছে এবং উক্ত ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা 10টি। সুতরাং এটি ডি ব্লক মৌল, কিন্তু কি নয়, এখানে অবস্থান্তর মৌল নয়। তাই বলা যায় যে সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। এটা হচ্ছে আমাদের ডি ব্লক মৌলের অভ্যন্তরে আরেক ধরনের মৌল অবস্থান্তর মৌল। এখন অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য, অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য। সো অবস্থান্তর মনে রাখতে হবে, এক একটি অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য কিন্তু এক একটি সিকিউতে প্রশ্ন হতে পারে, এবং এই বৈশিষ্ট্য সমূহ হচ্ছে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1 নাম্বার, এগুলো কি করে? অবস্থান্তর মৌল আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, এরা হচ্ছে জটিল যৌগ গঠন করে। দেখো, জটিল যৌগ গঠন করে, এরা হচ্ছে জটিল যৌগ গঠন করে। নাম্বার 2, এরা হচ্ছে কি রঙিন যৌগ গঠন করে, রঙিন যৌগ গঠন করে। এরপর নাম্বার 3, এরা হচ্ছে কি চুম্বকীয় ধর্ম, এরা চুম্বকীয় ধর্ম প্রদর্শন করে, চুম্বকীয় ধর্ম প্রদর্শন করে। এরপর নাম্বার 4, এরা হচ্ছে কি একাধিক জারণ মান প্রদর্শন করে,
একাধিক জারণ মান প্রদর্শন করে, একাধিক জারণ মান প্রদর্শন করে। তারপর নাম্বার 5, এরা কি করবে? এরা হচ্ছে প্রভাবক হিসেবে কাজ করে, কোন একটি বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে, প্রভাবক হিসেবে কাজ করে। আর আরেকটি কাজ, সেটি হচ্ছে এরা একাধিক যোজনী প্রদর্শন করে, একাধিক যোজ্যতা প্রদর্শন করে, একাধিক যোজ্যতা প্রদর্শন করে। সো এই হচ্ছে অবস্থান্তর মৌলসমূহের বৈশিষ্ট্য। তো পরীক্ষা আসতে পারে এরকম, অবস্থান্তর মৌলসমূহ জটিল যৌগ গঠন করে কেন ব্যাখ্যা করো। অথবা একটি সাংকেতিক যৌগটি থাকতে পারে, বললাম এখানে 26 দিলাম, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 26। তার মানে কি? এই মানে হচ্ছে আয়রনকে নির্দেশ করা হচ্ছে এখানে। আর আয়রন কি মৌল? অবস্থান্তর মৌল। তাহলে এই মৌলটি বা আয়রনটি জটিল যৌগ গঠন করে কেন ব্যাখ্যা করো। অথবা রঙিন যৌগ গঠন করে কেন ব্যাখ্যা করো। চৌম্বকীয় ধর্ম প্রদর্শন করে কেন ব্যাখ্যা করো। একাধিক জারণ মান প্রদর্শন করে কেন ব্যাখ্যা করো। প্রভাবক হিসেবে কাজ করে কেন ব্যাখ্যা করো। অথবা একাধিক যোজ্যতা প্রদর্শন করে কেন ব্যাখ্যা করো। তাহলে এই যে 6টি বৈশিষ্ট্য আমি এখানে উল্লেখ করলাম, এক একটি বৈশিষ্ট্য কিন্তু এক একটি কি সিকিউ প্রশ্ন এখানে হতে পারে। এখন দেখো এফ ব্লক মৌল, এফ ব্লক মৌল নিয়ে এত বেশি এখানে ডিটেল আলোচনা করার দরকার নেই, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, জাস্ট বলার জন্য বলা। সো এখানে হচ্ছে আমাদের যেগুলো মনে রাখতে হবে, নাম্বার 1, এফ ব্লক মৌল। এফ ব্লক মৌল সংখ্যা পর্যায় সারণীতে এফ ব্লক মৌল সংখ্যা হচ্ছে কত? ইকুয়াল টু 27 মনে হয়, 27। এফ ব্লক মৌল সংখ্যা হচ্ছে কত? 27। এরপর নাম্বার 2, পর্যায় সারণীর নিচের দিকে মৌলসমূহ, পর্যায় সারণীর নিচে দিকে তাকে ল্যান্টানাইট বলা হয়, ল্যান্টানাইট ও অ্যাক্টিনাইট। অ্যাক্টিনাইট মৌলসমূহ হচ্ছে মৌলসমূহ দি এফ ব্লক মৌল, এফ ব্লক মৌল, এফ ব্লক মৌল। আর যদি সংজ্ঞা বলা হয় তখন আমরা কিভাবে সংজ্ঞায়িত করব? যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটালে প্রবেশ করে তাকে বলা হয় এফ ব্লক মৌল। ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করব। আর এখানে উল্লেখ করতে আমাদের ব্লক অনুসারে যে মৌলসমূহ যে 4টি ব্লকে বিভক্ত ছিল, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক। আমরা এখান থেকে 3টি ব্লকের মৌলসমূহের অবস্থান নির্ণয় করব, এস, পি এবং ডি ব্লক। এগুলো হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সো প্রথমত আমাদের গ্রুপ নির্ণয় করতে হবে, এরপর হচ্ছে কি পর্যায় নির্ণয় করতে হবে। তো এখানে 3টা ব্লক, একটা হচ্ছে এস ব্লক। প্রথমে লিখো এস ব্লক মৌলের ক্ষেত্রে, এস ব্লক মৌলের ক্ষেত্রে, এস ব্লক মৌলের ক্ষেত্রে প্রথমে হচ্ছে গ্রুপ সংখ্যা নির্ণয়। গ্রুপ সংখ্যা নির্ণয়, গ্রুপ সংখ্যা নির্ণয় মনে রাখতে হবে এস ব্লক মৌলের পরমাণু সমূহের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ অরবিটালটি এখানে বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে,
সর্বশেষ অরবিটালের এখানে এস অরবিটাল আর কি অরবিটালের ইলেকট্রন সংখ্যায় হচ্ছে কি সংখ্যা গ্রুপ সংখ্যা আমরা একটু পরে এক্সাম্পল দিচ্ছি গ্রুপ সংখ্যা আর পর্যায় আমরা কিভাবে নির্ণয় করব পর্যায় সংখ্যা নির্ণয় আর পর্যায় সংখ্যা হচ্ছে সর্বশেষ এস অরবিটালের সহগ সংখ্যায় হচ্ছে বা সহগের মান পর্যায় সংখ্যা। এটা হচ্ছে আমাদের পর্যায় সংখ্যা নির্ণয়। এরপর আমরা যদি এক্সাম্পল দিয়ে দিই, যেমন দিলাম ক্লোরিন 17, তাকে যদি ইলেকট্রন বিন্যাস করা হয় 1s2 2s2 2p6 3s2 3p5 হবে 3p5। এবার দেখো সরি এটা তো পি অরবিটাল হয়ে গেল, আমি সোডিয়াম 11 1s2 2s2 2p6 3s1 এবার দেখো এখানে সর্বশেষ যে 11 নম্বর ইলেকট্রনটি কটা প্রবেশ করছে এখানে এস অরবিটালে। তাহলে এখানে আমি বলছিলাম যে সর্বশেষ ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরের সর্বশেষ অরবিটালের দ্যাট মিন্স এস অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হচ্ছে গ্রুপ সংখ্যা। তাহলে এখানে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা কয়টি একটি, তাহলে আমরা কি লিখতে পারি সুতরাং এখানে গ্রুপ হচ্ছে নাম্বার 1। আর পর্যায় কত হবে পর্যায় হবে হচ্ছে এখানে কত 3 এস অরবিটালের সহগ সেটা হচ্ছে আমাদের পর্যায় গেল এস ব্লক মোল। এরপর লিখো পি ব্লক মোলের ক্ষেত্রে আমরা কি করব যে তাদের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করব। গ্রুপ সংখ্যা নির্ণয় ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরের সর্বশেষ আমরা দিব হচ্ছে এখানে সর্বশেষ এস ও পি অরবিটালের ইলেকট্রন সংখ্যায় হচ্ছে গ্রুপ সংখ্যা। আর পর্যায় সংখ্যা আমরা নির্ণয় করব হচ্ছে সর্বশেষ এস অরবিটালের সহগের মান হচ্ছে পর্যায় সংখ্যা এস অরবিটালের, অথবা এখানে এস অথবা পি দিতে পারি আমরা, সর্বশেষ এস অবলিক পি অরবিটালের সহগের মান হচ্ছে পর্যায় সংখ্যা। যেমন আমরা এক্সাম্পল দিই, একটু আগে আমি যেটা ভুল করে লিখছিলাম ক্লোরিন, তাকে এক্সাম্পল দিই আমরা 17। যদি ইলেকট্রন বিন্যাস করা হয় 1s2 2s2 2p6 3s2 3p5। এবার দেখো এখানে সর্বশেষ কটা শক্তি স্তর তৃতীয় শক্তি স্তর। তাহলে এস এবং পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা আমাদের বের করতে হবে। সো আরেকটা জিনিস হচ্ছে গ্রুপ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে এস ও পি অরবিটাল ইলেকট্রন সংখ্যায় হচ্ছে গ্রুপ সংখ্যা অরবিটাল ইলেকট্রন সংখ্যার সাথে এখানে একটু উল্লেখ করে দিই, ইলেকট্রন সংখ্যার সাথে অরবিটালের সর্বশেষ এস ও পি অরবিটালের ইলেকট্রন সংখ্যার সাথে কত 10 যোগ করলে 10 যোগ করলে
প্রাপ্ত সংখ্যায় হচ্ছে কি সংখ্যা? গ্রুপ সংখ্যা। প্রাপ্ত সংখ্যায় হচ্ছে গ্রুপ সংখ্যা। তাহলে এবার বলো s এবং p অরবিটালের মধ্যে ইলেকট্রন সংখ্যা এখানে 5টি, এখানে কয়টি? 2টি, মোট কয়টি? 7টি। এবার এরপর 7 থেকে 10 যোগ করো, তাহলে কত হবে? গ্রুপ হবে 17। গ্রুপ হচ্ছে আমাদের 17। এরপর পর্যায় কত হবে বলো? পর্যায় হচ্ছে s অথবা p অরবিটালের সহগ, তাহলে কত? 3। আমরা আরেকটা एग्जांपल দিয়ে দিই। ধরলাম অ্যালুমিনিয়াম, এটা কত? 13। তাকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6, তারপর কত? 3s s, এখানে কত হইল? 3, তাহলে কত? 3s2, হ্যাঁ 3s2 3p কত? 1, 3p1। তাহলে বলো এখানে s এবং p অরবিটালের মধ্যে মোট ইলেকট্রন সংখ্যা কয়টি? 3টি। তাহলে সুতরাং গ্রুপ সংখ্যা কত হবে? 3 এর সাথে 10 যোগ করো, গ্রুপ হবে 13। তারপর পর্যায় হচ্ছে কত? 3। পর্যায় হচ্ছে 3। সো এ হচ্ছে আমাদের p বর্গমূলের ক্ষেত্রে আমরা যেভাবে পর্যায় সারণীতে তাদের অবস্থান নির্ণয় করতে পারি। এরপর আমরা d বর্গমূলের ক্ষেত্রে বের করব। d বর্গমূলের ক্ষেত্রে ডি বর্গমূলের ক্ষেত্রে একক গ্রুপ সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব? আর ডি অরবিটালের ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাস জানি। সর্বশেষ ইলেকট্রন বিন্যাস রূপ হচ্ছে n-1, এখানে হচ্ছে ডি, তারপর কত? ns। এখানে 1 থেকে কত? 10 পর্যন্ত, আর একটি কত? 2। এত বিন্যাসের ডি ও এস অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি সংখ্যা? গ্রুপ সংখ্যা। আচ্ছা, এরপর পর্যায় হচ্ছে সর্বশেষ কত? এস অরবিটালের সহগ সংখ্যাই হচ্ছে পর্যায় সংখ্যা। যেমন আমরা যদি एग्जांपल দিই, একটা বললাম স্ক্যান্ডিয়াম 21, তাকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6 3d1 4s2। তাহলে এবার বলো সর্বশেষ ডি এবং এস অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা কয়টি? 3টি। তাহলে এখানে গ্রুপ হচ্ছে 3। আমি এখানে বাংলা লিখে ফেললাম, গ্রুপ 3। আর পর্যায় কত? পর্যায় হচ্ছে আমাদের 4। আরেকটা एग्जांपल দিয়ে দিই। বললাম আয়রন 26, তাকে যদি ইলেকট্রন বিন্যাস করা হয় 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর হচ্ছে 3d6 4s2। তাহলে এখানে 3d এবং 4s এর মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের গ্রুপ সংখ্যা। গ্রুপ হচ্ছে কত? 8। আর পর্যায় হচ্ছে কত? 4। পর্যায় হচ্ছে 4।